প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 11-এর সেকেন্ড সেমেস্টারের ফিলোজফির কিছু 2 নম্বরের প্রশ্নের উত্তর। প্রশ্নগুলি হলো: পদ কাকে বলে? বাক্য বা বচনের উপাদান হলো পদ, অর্থাৎ যে এক বা একাধিক শব্দ নিজে নিজেই কোনো বচনের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হয় বা হতে পারে তাকে বলে পদ। যেমন মানুষ হয় দ্বিপদ জীব, রাম হয় মানুষ। এখানে মানুষ পদটি প্রথম বচনে উদ্দেশ্য এবং দ্বিতীয় বচনে বিধেয় হিসাবে ব্যবহৃত হয়েছে। বাক্য কাকে বলে? ব্যবহারিক জীবনে আমরা যার দ্বারা মনের ভাব ব্যক্ত বা প্রকাশ করি তা হলো বাক্য, অর্থাৎ আমরা যে সুবিন্যস্ত পদসমষ্টির মাধ্যমে মনের ভাব অন্যের কাছে প্রকাশ করি তাকে বাক্য বলে। যেমন নেভাও জল আগুন ঢেলে। এখানে শব্দগুলি যথাযথক্রমে বিন্যস্ত না হওয়ায় অর্থপূর্ণ বাক্য গঠিত হয়নি। শব্দগুলি সঠিক ক্রমে সাজালে হয় জল ঢেলে আগুন নেভাও, যা একটি অর্থপূর্ণ বাক্য। বচন কাকে বলে? দুটি পদের মধ্যে কোনো একটি সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকে বলা হয় বচন। যেমন সকল মানুষ হয় মরণশীল। এখানে মানুষ হলো উদ্দেশ্য পদ এবং মরণশীল হলো বিধেয় পদ। সব বচনই বাক্য, কিন্তু সব বাক্যই বচন নয়। উক্তিটি ব্যাখ্যা করো। যুক্তিবিজ্ঞানে যাকে বলা হয় বচন, ব্যাকরণে তাকেই বলা হয় বাক্য। কিন্তু যদিও সব যুক্তিবিজ্ঞানসম্মত বচনই ব্যাকরণসম্মত বাক্য, তবু সব ব্যাকরণসম্মত বাক্যই যুক্তিবিজ্ঞানসম্মত বচন নয়। সুতরাং বলা যায় সব বচনই বাক্য, কিন্তু সব বাক্যই বচন নয়। বচনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বচনের বৈশিষ্ট্যগুলি হলো: বচন হলো ভাষায় ব্যক্ত অবধারণ। বচন হলো বাক্যের এক প্রকার জ্ঞানীয় অর্থ। বচন ও বাক্যের মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রথম পার্থক্য হলো, বাক্য হলো কতগুলি শব্দের সমষ্টি যেগুলি দ্বারা অর্থপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করা যায়। যেমন আমি খেলতে ভালোবাসি। অন্যদিকে বচন হলো দুটি পদের মধ্যে কোনো একটি সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতি। যেমন সকল মানুষ হয় দ্বিপদ জীব। এবং দ্বিতীয় পার্থক্য হলো, বাক্যের দুটি অংশ যথা উদ্দেশ্য ও বিধেয় পদ, অপরপক্ষে বচনের চারটি অংশ পরিমাণক, উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক। বচন কয় প্রকার ও কী কী? সম্বন্ধ অনুযায়ী বচনকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচন। নিরপেক্ষ বচন কাকে বলে? যে বচনগুলি প্রকাশিত হওয়ার জন্য উদ্দেশ্য ও বিধেয় পদ দুটি কোনো শর্তের উপর নির্ভর হয় না, তাকে নিরপেক্ষ বচন বলে। যেমন পাতা হয় সবুজ। সাপেক্ষ বচন কাকে বলে? যে বচনগুলি প্রকাশিত হওয়ার জন্য উদ্দেশ্য ও বিধেয় পদ দুটি কোনো না কোনো শর্তের উপর নির্ভরশীল হয়, তাকে সাপেক্ষ বচন বলে। যেমন যদি রাম আসে তবে আমি যাব। এখানে শর্ত হলো যে যদি রাম আসে, এই শর্তের উপর নির্ভরশীল হলো আমার যাওয়াটা। গুণ অনুসারে বচনকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? গুণ অনুসারে বচনকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা সদর্থক বা হ্যাঁবাচক, নঞর্থক বা নাবাচক। সদর্থক বচন কাকে বলে? যে বচনে উদ্দেশ্য পদটি বিধেয় পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার করে তাকে সদর্থক বচন বলে। যেমন সকল মানুষ হয় মরণশীল জীব। সদর্থক বচন হলো এ বচন ও আই বচন। নঞর্থক বচন কাকে বলে? যে বচনে বিধেয় পদটি উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করে তাকে নঞর্থক বচন বলে। যেমন কোনো মানুষ নয় অমর। এবং নঞর্থক বচন হলো ই এবং ও বচন। পরিমাণ অনুসারে বচনকে কয় ভাগে ভাগ করা যায়? পরিমাণ অনুসারে বচনকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা সামান্য বচন ও বিশেষ বচন। সামান্য বচন কাকে বলে? যে বচনে বিধেয় পদটি সমগ্র উদ্দেশ্য পদ সম্পর্কে স্বীকার বা অস্বীকার করা হয় তাকে সামান্য বচন বলে। যেমন সকল কবি হয় ভাবুক। সামান্য বচন হলো এ বচন। বিশেষ বচন কাকে বলে? যে বচনে বিধেয় পদটি উদ্দেশ্য পদের কিছু আংশিক বা অনির্দিষ্ট সম্পর্কে স্বীকার বা অস্বীকার করে তাকে বিশেষ বচন বলে। যেমন কোনো কোনো আম হয় মিষ্টি। বিশেষ বচন আই বচন ও ও বচন। পরিমাণক কাকে বলে? যে পদ বচনের পরিমাণ নির্দেশ করে তাকে পরিমাণক বলা হয়।
পরিমাণক দুই প্রকার, যথা সার্বিক পরিমাণক, যা হলো সকল ও কোনো, এবং বিশেষ পরিমাণক হলো কোনো কোনো। প্রাকল্পিক বচন কাকে বলে? যে অনিরপেক্ষ বা শর্তসাপেক্ষ বচনে যদি, তবে বা অনুরূপ কোনো শব্দের সাহায্যে শর্তটি প্রকাশ করা হয় তাকে প্রাকল্পিক বচন বলা হয়। যেমন, যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, যদি অল্প বৃষ্টি হয় তাহলে ফসল হবে না, ইত্যাদি। বৈকল্পিক বচন। বৈকল্পিক বচন হলো এমন একটি শর্তসাপেক্ষ বচন যেখানে একাধিক সরল বচনকে বিকল্প হিসেবে পরস্পর যুক্ত করে একটি জটিল বচন গঠন করা হয়। বৈকল্পিক বচনও এক ধরনের শর্তসাপেক্ষ বচন। যেমন, হয় রাজনীতিকরা অসৎ অথবা রাজনীতিকরা মিথ্যাবাদী। বিশ্লেষক বচন কাকে বলে? যে বচনের উদ্দেশ্য পদের ধারণাকে বিশ্লেষণ করে বিধেয় পদের ধারণা পাওয়া যায় তাকে বিশ্লেষক বচন বলে। যেমন, সকল পিতা হয় পুরুষ। এখানে উদ্দেশ্যপদ পিতার ধারণার মধ্যেই বিধেয় পদ পুরুষের ধারণা নিহিত রয়েছে। সংশ্লেষক বচন কাকে বলে? যে বচনের উদ্দেশ্য পদের ধারণাকে বিশ্লেষণ করলে বিধেয় পদের ধারণা পাওয়া যায় না এবং বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য দেয় তাকে সংশ্লেষক বচন বলে। যেমন সব কাক হয় কালো। এই সংশ্লেষক বচনের বিধেয় পদ কালো গুণটি উদ্দেশ্য পদ কাককে বিশ্লেষণ করে পাওয়া যায় না। পদের ব্যক্তার্থ বলতে কি বোঝো? কোনো পদের ব্যক্তার্থ বলতে সেই পদটি যে সকল বস্তু বা ব্যক্তির নাম তাদের সকলকে বোঝায়। যেমন, ঘোড়া। এই পদটির ব্যক্তার্থ বলতে সকল ঘোড়াকে বোঝায়, ঘোড়া ছাড়া অন্য কিছুকে বোঝায় না। পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? পদের ব্যাপ্যতা হলো কোনো পদ কোনো বচনে সামগ্রিক ব্যক্তার্থ না আংশিক ব্যক্তার্থে ব্যবহৃত হয়েছে তার নির্দেশ করা। ব্যাপ্যপদ ও অব্যাপ্যপদ কাকে বলে? একটি নিরপেক্ষ বচনে উদ্দেশ্য পদ বা বিধেয় পদের সমগ্র ব্যক্তার্থকে যদি গ্রহণ করা হয় বা বর্জন করা হয় তবে সেই পদকে বলা হয় ব্যাপ্যপদ। যেমন, সকল মানুষ হয় মরণশীল। এখানে উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ্য, কেননা এখানে সকল মানুষ সম্পর্কে অর্থাৎ মানুষ শ্রেণীর সকল সদস্য সম্পর্কে মরণশীল পদটিকে স্বীকার করা হয়েছে। একটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য বা বিধেয় পদের আংশিক ব্যক্তার্থকে যদি গ্রহণ বা বর্জন করা হয় তবে সেই পদকে অব্যাপ্য পদ বলে। যেমন, কোনো কোনো মানুষ হয় সৎ। এখানে উদ্দেশ্য পদ মানুষ অব্যাপ্য পদ, কেননা এখানে মানুষ শ্রেণীর সকল সদস্য সম্পর্কে সৎ পদটি স্বীকার করা হয়নি, আংশিক সদস্য সম্পর্কে স্বীকার করা হয়েছে। সত্যতা ও বৈধতার সম্পর্ক কি? বচনের সত্যতার দ্বারা যুক্তির বৈধতা বিচার করা হয়, আবার যুক্তির বৈধতা নির্ভর করে তার অবয়ব বচনগুলির সত্যতার ওপর।